হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো কিছুদিন যাবত মেঘ বৃষ্টির কারণে ভিডিও বানাইতে পারি নাই, বাইরে বেরোতে পারি নাই। তো আমি এখন আছি বর্তমানে মেইন রোড থেকে একটু কাছে, সুন্দর একটা জায়গা, আশেপাশে ক্ষেত খামার, অ্যান্ড সেখানে দাঁড়িয়ে আছি। আপনাদের কথা বলবো আপনাদের সাথে আবার একটা টপিক নিয়ে। সো এই বাইকটার চালাতে গেলে খরচ কেমন এবং বড় বাইকের তুলনায় এই বাইকটার খরচ কেমন চালাতে, সেই টপিকটা নিয়ে মোটামুটি কথা বলবো এই ভিডিওতে। তো চলেন, এই যে রোডটাতে আসি, এই রোডটাতে যেতে যেতে কথা বলবো। আর এই বাইকের তেল খরচ টোটালি কেমন এবং চালাতে কেমন খরচ, পার্টস পাতি এবং অ্যাভেলেবেল কিনা এবং চালাতে মোটামুটি টোটাল খরচ থাকে, সেই খরচটা নিয়েই মোটামুটি এই ভিডিওতে কথা বলবো। তো চলেন যাওয়া যাক। বাইকের চাবিটা দেওয়া আছে, যেতে যেতে কথা বলি। তো বাইকটা বেশি চালানো হয় না আর কি, অনেকদিন বেরোনো হয় না। তো বাইকে একটা প্রবলেম আসছে, যেটা হচ্ছে রানিং অবস্থায় সামনের যে আমরা যে ঘাড় বলি, সেইখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে। যে ভাঙাতে বা উঁচু নিচু জায়গাতে যখন আমি একটু রানিং অবস্থায় যাচ্ছি বা ব্রেক চাপছি, তখন খট করে একটা শব্দ আসতেছে, কিন্তু দাঁড়াইলে যদি আমি হাইড্রোলিক চেপে সেটা করতে চাই, কিন্তু তখন শব্দটা আসছে না। রিসেন্টলি কিছুদিন ধরেই এই শব্দটা হচ্ছে আর কি। আমার যা মনে হয় ঘাড় থেকে ঢিলা হওয়ার কারণে, ঘাড়টা একটু ঢিলা হওয়ার কারণে এই শব্দটা আসছে। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে যে শব্দটা কোথা থেকে আসছে। তো মূল কথায় আসি, সত্যি বলতে প্রত্যেকটা বাইক চালাতেই কিন্তু একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম খরচ থাকেই, সেটা আপনি যে বাইকে চালান না কেন বা যে কোনো গাড়ি চালান না কেন। তো বিভিন্ন ধরনের বাইকে বিভিন্ন রকম খরচ থাকে। ছোট বাইকে অল্প খরচ এবং যত বড় বাইক চালাবেন আপনি তত বেশি খরচ আসে আর কি। সেক্ষেত্রে ছোট বাইকে বড় বাইকের তুলনায় অনেক খরচ কম। তো ফার্স্ট অফ অল যদি তেলের কথা বলি আমি, তো তেল কিন্তু 1 লিটারে 50 থেকে 55 ভালোভাবেই চলে যায়। সো এই যে শব্দটা এখন বোঝা যাচ্ছে, যেহেতু ভাঙার ভিতর দিয়ে যাচ্ছি, এই দেখেন শব্দটা মানে খড়খড় যে হতেই আছে। সমান রাস্তায় হয় না এটা আর কি। তো যাই হোক, ভালো রাস্তায় চলে আসলাম এখন। আমি এই বাইকটা এই পর্যন্ত চালানো পর্যন্ত অনেক কম খরচ গেছে। সো অনেক বড় গাড়ি আছে যারা সার্ভিসিং যেমন করে তেমনই খরচ পড়ে আর কি। সো আপনি যদি গাড়ি সেভাবে রাখতে পারেন তাহলে আপনার কম খরচেই আপনি সবসময় চালাতে পারবেন। তো সব থেকে বেশি কথা হলো বড় গাড়ির থেকে অনেক কম খরচে এটা চালানো যায়। অ্যান্ড এরপরে আসি আমি পার্টসের ব্যাপারে। এই বাইকটার পার্টস কিন্তু যেহেতু বাংলাদেশি বাইক, মেড ইন বাংলাদেশ, সো এই বাইকটার পার্টস পাতি কিন্তু সব জায়গায় মোটামুটি পেয়ে যাবেন। আপনি আপনার মনের মতন করে অল্প খরচে আপনি এর মোটামুটি সব পার্টস পাতিগুলো পেয়ে যাবেন। আপনার সেটা নিয়ে টেনশন করা যাবে না। বড় গাড়িগুলোরও পার্টস পাতি পাওয়া যায়, কিন্তু কিছু গাড়ি আছে যেগুলোর পার্টস পাতি পাইতে অনেকটা বেগ পাইতে হয় আর কি। যেমন বর্তমানে কেটিএম আছে। সো আমার বন্ধুর যে কেটিএমটা আছে, কেটিএমের কথাটা একটু বলি। কেটিএমের পার্টস কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল থাকলেও সেটার প্রাইস কিন্তু সাধারণের তুলনায় অনেকটা বেশি। সো ওই বাইকটার তেলেও কিন্তু বেশি যায় না, 30 থেকে 35 সর্বোচ্চ যায়। সো সেক্ষেত্রে আমি এই বাইকে স্যাটিসফাইড আছি অনেকটাই। যদি বড় বাইকে শিফট করি সেটা অন্য ব্যাপার, কিন্তু এই বর্তমানে এই বাইকটায় আমি স্যাটিসফাইড আছি। এই বাইকটার কিন্তু A to Z ইঞ্জিন পার্টস বলেন, এক কথায় মাথা থেকে পা পর্যন্ত A to Z সব কিন্তু আপনি বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন। যেহেতু রানার কোম্পানির বাইক, রানার কাইট প্লাস, সেহেতু সব জায়গায় এর পার্টসপাতি অ্যাভেলেবেল পাবেন, এর কোনো টেনশন নাই। এদিক থেকেও আমি অনেকটা স্যাটিসফাইড। এখন আসি আমি বাংলাদেশের রাস্তায় কেমন চালাই। এটা বাংলাদেশের মতন রাস্তায় এই বাইকটা এখন বর্তমানের সিচুয়েশানে মোটামুটি হায়ার সিসির যুগে আসার পরেও ভালোই চালাচ্ছি আমি। আশেপাশে বলেন বৃষ্টি বাদলার ভিতরে আমার কোনো টেনশন নেই, আমি রিল্যাক্সে চালাই যেতে পারতেছি। সো নাও এখন আমি কিন্তু মিস্ত্রিদারা বাজারে পার হচ্ছি। এইটা হচ্ছে মিস্ত্রিদারা বাজার। তো বাইকের আনুষঙ্গিক যে খরচটা আছে, যেরকম আমার এখন বর্তমানে তেলের খরচটা চালানো লাগতেছে, শুধু বর্তমানে বাইকের তেল পুরি এবং চালাই, আর ইঞ্জিন মোবিলটা সময় হলে চেঞ্জ করে দেই। তাছাড়া বর্তমানে আমি রাফ রাইডিং করি না, অন্যের মতন রাফ রাইড করি না, সেটাতে নিজেরই ক্ষতি হবে। তো আমিও আপনাদের সাজেস্ট করবো রাফ রাইডিং কখনোই করবেন না, তাহলে আপনার বাইকটা দীর্ঘমেয়াদী হবে। বিকাল টাইমে এসে আকাশের অবস্থাটা একটু খারাপ ছিল, যার কারণে ভাবছিলাম যে বের হবো ভিডিও বানাইতে। ফাইনালি কিন্তু বের হয়ে গেছি বানাইতে। এই যে বাইকগুলো দেখছেন আমার পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আমি তো আস্তে আস্তে চলছি প্রায় 40-এর কাছাকাছি। এইগুলোর বাইকেও সেম খরচ প্রায় পড়ে। তো আপনার মাইন্ড মোতাবেক থাকবে একটা বাইক আপনি কিভাবে চালাবেন। তো আমি মনে করি এই যে রানার কাইট প্লাস বাইকটা, এই বাইকটা চালালে আমার অনেক খরচটাই কম হয়, আমার রিপেয়ারিং খরচটা তেমন একটা বর্তমানে লাগে না। তো বাইকের আমি টায়ার দুটোর কথা বলি। টায়ার দুটো কিন্তু আমি সেই নতুন থেকে যে জবে থেকে কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড বাইক, সেখান থেকেই এই টায়ার দুটো মোটামুটি এখনও লাগানো আছে, এখনও টিউব
সিপিইউ বলেন এগুলো চেঞ্জ হয়নি, মাঝে মধ্যে লিক হয়েছে, সেটা সারাই করেছি অল্প খরচেই, এবং মাঝে মধ্যে টায়ারের প্রেশারটা চেক করে নিই যাতে সমস্যা না হয়। তো ও দিক থেকে ভাবে বলা যায় এই বাইকটাতে আমি স্যাটিসফাইড, এবং আপনারা যারা চালাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এই বাইকে স্যাটিসফাইড কিনা, এবং আপনাদের খরচ কেমন হচ্ছে সেটা আমাকে জানাবেন। অবশ্যই আমি সেটা জানিয়ে দিয়েছি। আমি দূরের জার্নি গেলে কোনো তেলটাই জাস্ট খরচ হয় আর কি, এখনও আমার সেভাবে আনুষঙ্গিক কোনো খরচ আসেনি। তো এটা বলতে পারেন হায়ার সিসি বা অন্যান্য বড় বাইকের থেকে আমি এই বাইকটাই কিন্তু বেশ কমফোর্টেবল আছি, এবং চলতে চলতে কিন্তু অনেক দূর চলে আসছি। আর সামনেই ফ্রেন্ডস দাঁড়ায় আছে, ওর সাথে কথা হবে। তো ভিডিওটা আর বেশি দূর করব না, আমি অবশ্য ফোন দিয়ে ভিডিও শ্যুট করি, মোটো ব্লগিং করি, সেটাতে যদি কখনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই দুঃখিত। ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন, এবং আপনার মন্তব্যটি অবশ্যই এই ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা হচ্ছে সেই টপিকের উপরে মন্তব্যটি অবশ্যই আপনার কমেন্ট বক্সে ছেড়ে যাবেন আশা করি, এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে যাবেন যাতে নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো ভিডিওটা এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।